যদি সাধ্য থাকতো নিজেকে বিক্রি করে সুখ কিনে আনতাম। সুমাইয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই এই লেখাটা চোখে পড়ে রিয়াদের। বাকি পৃষ্ঠাগুলো না উল্টে একদম শেষ পৃষ্ঠায় চলে যায় রিয়াদ। শেষ পৃষ্ঠায় লেখা, চোখের পানি ফেলে কাউকে অভিশাপ দিলে নাকি আল্লাহ কবুল করে নেয়। অভিশাপ দিলাম না, দোয়া করে গেলাম, আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। ব্যাস, আর কিছুই লেখা নেই। বিরক্ত হয় রিয়াদ। এইসব জটিল বিষয় কখনোই তার মাথায় ঢোকে না। আমিনুলকে প্রয়োজন তার, কিন্তু এই মুহূর্তে আমিনুলের কাছে যাওয়া সম্ভব নয়। অফিসের চুরিকৃত ফাইলের খোঁজে আমিনুল চলে গিয়েছে শহরের বাইরে। ফাইল উদ্ধার করেই ফিরবে সে। মাইসা জড়সড় হয়ে বসে আছে। প্রচণ্ড কান্না করার ফলে তার চোখ মুখ ফুলে গেছে, এখনও হিচকি তুলে যাচ্ছে। জীবনটা এমন কেন? আল্লাহ বোধহয় মাইসার কপালে সুখ লেখেনি। মা মাইসাকে প্রচণ্ড ভালোবাসতো। অল্প বয়সেই মা হারালো। সিহাবও তাকে ভালোবাসতো। সিহাব বদলে গেল। সুমাইয়া ছিল মাইসার একমাত্র বন্ধু, সেও চলে গেছে। মাইসা শেষবার প্রিয় বান্ধবীর মুখখানা দেখতে পারল না। মাইসা যাওয়ার জন্য বেরিয়েছিল, তখনই রিয়াদ চলে আসে এবং আটকে দেয় মাইসাকে। কোনো ক্রমেই মাইসাকে যেতে দেয় না। মাইসা ভীষণ রেগে আছে রিয়াদের ওপর। কেন যেতে দিল না? রিয়াদ গিয়েছিল মাইসার বাসায়, তালা ভেঙে ঢুকেছিল ভেতরে। সিহাব বাসায় না থাকায় খুব একটা অসুবিধা হয়নি। রিয়াদের উদ্দেশ্য ছিল প্রমাণ জোগাড়, কিন্তু সিহাবের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, বা সিহাবের বাড়িতে তাদের অফিসের ফাইল পায়নি, কিন্তু পেয়েছে একটা ডায়েরি। রিয়াদ এখনও মাইসাকে ডায়েরির বিষয়ে বলেনি, খুবই গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে রেখেছে। মাইসা মাথা নিচু করে বসে আছে। রিয়াদ মাইসার থেকে কিছুটা দূরে বসে আছে। তুমি বোধহয় আমার থেকে ছোটই হবে, তাই তুমি করেই বলছি। রেগে যায় মাইসা। আপনি করে বলুন, বয়স মেটার করে না, ভদ্রতাই বেশি জরুরি। হাসে রিয়াদ। এই মেয়েটা এখন তাকে ভদ্রতা শেখাবে। আচ্ছা, আপনি করেই বলবো। আপনাকে যেতে দিলাম না কারণ আপনি গেলে তারা জেনে যেত আপনি কোথায় আছেন, যেটা আপনার জন্য খারাপ হবে। মাইসা এবার জবাব দেয় না। বিষয়টা এখন তার মাথায় ঢুকেছে। সত্যিই তো, সিহাব যদি জেনে যেত তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে যেত এবং আবার তার বাচ্চাটাকে মারতে চাইতো। দীর্ঘশ্বাস ফেলে মাইসা। আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনের হিসাব কষতে গেলে মাথা ঘুরে ওঠে। জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে। সুমাইয়ার কবর দেওয়া হয়েছে এলাকার একটা কবরস্থানে। মেয়েকে কবর দিয়ে বাড়ি ফিরে মজিবুর পাথরের মতো বসে পড়ে। সিহাবও বেশ ভেঙে পড়েছে। অকালে বোনকে হারাতে চায়নি সে। সুমাইয়ার স্বামী সোহেল বসে আছে কবরের পাশে। এখন পর্যন্ত তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি গড়ায়নি। কাঁদতে ভুলে গিয়েছে সে। প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুতে প্রতিটি পুরুষই ভেঙে পড়বেন, হাউমাউ করে কেঁদে উঠবেন, কিন্তু সোহেল যতক্ষণ সুমাইয়া পড়েছিল খাটিয়াতে দুই চোখ ভরে দেখে গিয়েছে তার ভালোবাসাকে। এখনও সোহেলের মনে পড়ে যেই দিন সুমাইয়া প্রথমবার বাবার বাড়িতে আসলো। কত হাসি খুশি ছিল মেয়েটা। সোহেলকে বারবার বলছিল, 2 দিনের বেশি কিন্তু আমি থাকবো না, 2 দিন পরেই আমাকে নিয়ে আসবে। সোহেলও হেসে জবাব দিয়েছিল, কালকেই নিয়ে আসবো তোমায়, বউ ছাড়া ঘুম আসবে না আমার। কিন্তু বাবার বাড়িতে পা রাখতেই বদলে গেল সুমাইয়া। ফিরল না সোহেলের কাছে। কতবার নিতে এসেছে সোহেল, প্রতিবারই অপমান করে তাড়িয়ে দিয়েছে। এমনও রাত গেছে সোহেল সুমাইয়াদের বাড়ির উঠোনে বসে থেকেছে। এবার 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে সোহেলের গাল বেয়ে। গুড়ি গুড়ি মাটি হাতে তুলে ডুকরে কেঁদে ওঠে। চিৎকার করে কাঁদতে থাকে সে। আমার হয়ে থেকে গেলে না কেন সুমাইয়া? এতদিন তোমায় দূর থেকে দেখে চোখের তৃষ্ণা মিটিয়েছি, এখন আমি বাঁচবো কী করে? আমায় ভালোবাসলে না কেন? আমায় একটু সুখ দিলে না কেন সুমাইয়া? কেন আমাকে নিঃস্ব করে দিলে? তুমি ঠিক করনি, অন্যায় করেছো তুমি। কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে সোহেল। মাইসার সাথে আবুল সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। সবাইকে খেয়াল রাখতে বলেছে আবুল। রহিমা নামের রাঁধুনি মহিলাটা মাইসার খুব যত্ন করেন, যেমন কখন খাবে, কি খাবে, খাচ্ছে কিনা এইসব দিকে নজর রাখেন। মাইসা রহিমার থেকে দূরত্ব বজায় রাখে। রহিমা মিশতে আসলে খুব একটা আগ্রহ দেখায় না, কারণ মাইসা বুঝতে পেরেছে রহিমা তাকে ভালোবাসতে চাইছে,
কিন্তু মাইসা চায় না রহিমার থেকে ভালোবাসা। এটা নিয়ে কিঞ্চিত মন খারাপ রহিমার। এই এতিমখানায় মাইসার দ্বিতীয় দিন। রিয়াদ বেশ কিছু জামা কাপড় দিয়ে গিয়েছে মাইসাকে। সকালবেলায় গোসল সেরে নতুন কাপড় গায়ে জড়িয়েছে মাইসা। নিজের জন্য বরাদ্দকৃত রুম থেকে বের হতেই চোখ পড়ে ওই বাচ্চাটার দিকে। নভেম্বরের মাঝামাঝি শীত পড়েছে ভালোই, কিন্তু বাচ্চাটির গায়ে গরম কাপড় নেই, পায়ে জুতা নেই, মাটিতে বসে আছে সে, হাতে পাতা, হয়তো পাতা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে। মাইসা এগিয়ে যেতে নেয় মেয়েটির দিকে, আর তখনই কোথায় থেকে একটা বাঁশের কঞ্চি এসে গেঁথে যায় মাইসার। পুরুষ, তুমি শান্ত মস্তিষ্কের একজন নিকৃষ্ট খুনি। কথাটা মানতে বাধ্য মাইসা। এই যে সিহাব কত যত্ন করে তাকে নিয়ে ভেগে গেল, সুখের আশা দেখিয়ে দুঃখের সাগরে ডুবিয়ে দিল, কত সহজে বদলে গেল, একটা বারও ভাবলো না কত সুন্দর ছিল তাদের সম্পর্ক, কত ভালোবাসা নিয়ে দুইজন বিয়ে করেছিল, কত মধুর সময় পার করেছে দুইজন। একবারও মনে পড়ছে না? বুকটা কেঁপে উঠছে না? মনে হচ্ছে না মাইসা নামক একটা পাগলি ছিল? বউ বাড়ি ছাড়া হয়েছে 3 দিন হলো, বোনটা মারা গিয়েছে 2 দিন হয়েছে, এখনই সে আবারও বিয়ের পিঁড়িতে বসে গেল। হ্যাঁ, আজকে সিহাব এবং ইভার বিয়ে। খুবই জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছেন ইভার বাবা জাফর ইকবাল। একমাত্র মেয়ের বিয়ের বলে কথা। কয়েক ঘন্টার মধ্যেই সব জোগাড় করে ফেলেছেন। বড় বড় কিছু মানুষকে ইনভাইট করেছেন। সব খবরই মাইসার কানে চলে এসেছে। খবর দিয়েছে রিয়াদ নিজে, অক্ষরে অক্ষরে বলেছেন সবটা। মাইসা এতে রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না বা আগ্রহ দেখাচ্ছে না, তবে রিয়াদের ইচ্ছে করছে মাইসার থেকে একটু অ্যাটেনশন পেতে। মাইসা আগেও যেমন ভাবলেস ছিল, এখনও তেমনই আছে। সেহাবের বিয়ের খবর তার ওপর প্রভাব ফেলছে না। একটা কথাই আছে, তুমি তোমার প্রিয় মানুষটিকে মিস করছো, তুমি কাঁদো, তুমি তাকে ভুলতে পারছো না, তুমি কাঁদো, কিন্তু কখনো তাকে ফিরিয়ে আনতে কেঁদো না। যে মানুষটা একবার বদলে গিয়েছে তাকে কখনোই তুমি ফিরে পাবে না। মাইসাও চায় না সিহাবকে ফিরে পেতে। তাই আপাতত সিহাব কী করছে না করছে এই বিষয়ে ভাবছে না। সিহাবকে সে ফিরে পেতে চায় না, তবে চায় সিহাব সুখী হোক, দুঃখ তাকে না ছুতে পারুক, আল্লাহ তাকে ভালো রাখুক। দীর্ঘশ্বাস ফেলে মাইসা। রিয়াদ তাকিয়ে আছে মাইসার ডাগর ডাগর চোখের দিকে। মাইসার কপালে ভাঁজ পড়ে। মাইসা ছোট ছোট চোখ করে তাকায় রিয়াদের দিকে। রিয়াদ দৃষ্টি ফিরিয়ে নেয়, বুঝে যায় মাইসা রেগে যাচ্ছে। আপনি বড্ড সহজ সরল মাইসা। ঠোঁট মেলে একটু হাসে মাইসা। সহজ সরল? মাইসা সত্যিই সহজ সরল। আমাকে কাজ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকব। ঘন ঘন এখানে আসবেন না, গায়ে পড়া মানুষ আমার পছন্দ না। রিয়াদ অবাক হয়, সে কখন গায়ে পড়ল? তাছাড়া আগে আরও ঘন ঘন আসতো এখানে, এখন অবশ্য কম আসে। আর মেয়েটা তাকে কি চরিত্রহীন ভাবছে? রিয়াদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, পিছিয়ে যায় কয়েক পা। মাইসা উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি সেই ছেলে যে আমাকে 5 বছর যাবৎ লুকিয়ে দেখে যাচ্ছেন। প্রপোজ করতে চেয়েছেন বহুবার, কিন্তু পরে যখন জানতে পেরেছেন আমি সিহাবকে ভালোবাসি তখন পিছিয়ে গিয়েছেন। আপনি এখন হয়তো মনে মনে আশা পুষে রাখছেন আপনাকে একটা সুযোগ দিব। রিয়াদ অবাক হয়, মনের ভাষা বুঝে ফেলল মাইসা। কথাগুলো একান্তই রিয়াদের মনে চাপা ছিল। তাহলে মাইসা কি করে বুঝলো মানুষের মন পড়তে পারেন? তাহলে ভুল মানুষকে কি করে বেছে নিয়েছেন? মাইসা তাকায় রিয়াদের দিকে। ছেলেটা সুদর্শন, তবে নজর কাড়ার মতো নয়। দাড়ি নেই। নিঃসন্দেহ একটা ছেলের সৌন্দর্য প্রকাশ পায় তার দাড়িতে। আমি মানুষ চিনতে ভুল করিনি, সঠিক মানুষটিকে ভালোবেসেছিলাম। আমার ভাগ্য আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে। এখানে ভালোবাসার কোনো দোষ নেই। রিয়াদ জবাব দিতে পারে না। আপনি এখানে আসবেন না রিয়াদ, আমি কখনোই আপনাকে সুযোগ দিব না। জীবন একটাই, এক জীবনে 1000 জনকে ভালোবাসা যায় না। মাইসা বড় বড় পা ফেলে চলে যায় রান্নাঘরে। এখন তাকে রান্না করতে হবে। বাচ্চাদের রান্নার দায়িত্ব নিয়েছে মাইসা। অবশ্যই তাকে এই কাজ করতে দিতে নারাজ রাহিমা,
কিন্তু মাইসা শুনবে না তার কথা। বাঁচতে হলে কাজ করতে হবে। অন্যের ঘাড়ে চেপে খাওয়ার মানুষ মাইসা নয়। রিয়াদ মাইসার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়াদ কখনোই চায় না মাইসাকে বিয়ে করতে বা দায়িত্ব নিতে। রিয়া শুধু এতটুকুই চায় মাইসা ভালো থাকুক, শত্রু চিনতে পারুক, স্ট্রং হোক এবং শত্রুর মোকাবেলা করুক। ব্যাস এইটুকুই। সকালের ঘটনাও রিয়াদ জেনেছে। কেউ একজন ঢুকেছিল এতিমখানায়। তার উদ্দেশ্য ছিল মাইসাকে আক্রমণ করা, কিন্তু পারেনি। এটা নিয়েও সে চিন্তিত। রিয়াদ বুঝতে পারে না সামান্য একটা মেয়ে যার রিলেটিভস নেই, তাকে মারার জন্য মানুষ কেন এত উতলা হয়ে উঠেছে। কি রহস্য আছে এই মাইসার মাঝে, যার জন্য তার প্রাণ কেড়ে নেওয়ারও ষড়যন্ত্র চলছে। সিহাবের মনটা অস্থির হয়ে উঠেছে। বোনকে কবরে শুইয়ে রেখেছে 24 ঘন্টাও হলো না। এরই মধ্যে বিয়ে করতে হবে। বিয়েটা তাকে জোর করে করানো হচ্ছে এক প্রকার। মায়ের কথা কখনোই ফেলতে পারে না সিহাব। বলা চলে মায়ের হুকুমের গোলাম সে। শেরওয়ানি গায়ে চাপিয়ে আয়নার সামনে দাঁড়ায় সিহাব। মনে পড়ে মাইসার মুখখানা, তাদের সন্তানের কথা। বুকের ব্যথা বাড়তে থাকে সিহাবের। মাইসা কোথায় আছে? এই দুনিয়ায় মাইসার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে কোথায় আছে? ঠিক আছে? বেঁচে আছে নাকি মরে গিয়েছে? বুকে হাত চেপে বসে পড়ে সিহাব। এত উতলা কেন লাগছে? এই তো এখনই ইভাকে বিয়ে করে নিবে এবং সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। এখন তো সিহাবের হাসি খুশি থাকার কথা। সোহেল মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে ফেলেছে। সুমাইয়ার মৃত্যুর প্রতিশোধ নিবে সে। জীবনের প্রতি মায়া হারিয়েছে অনেক আগে। আজ পেয়েছে সুমাইয়ার সুসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। সুমাইয়ার ডেড বডি দেখে সোহেল বুঝেছিল। রাতে শিরিন বেগমকে বোরখা পরে বাড়ি থেকে বের হতে দেখে শিওর হয়েছে। জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ, কখনো আকাশ ফকফকে পরিষ্কার তো কখনো নীলাভ আসমানে কালো কালো মেঘের ভেলা। আজকে সারাদিন কাঠফাটার রৌদ্র ছিল। মুহূর্তে গাছপালা ঝলসে দিচ্ছিল। কড়া রোদের পিপাসা ক্লান্ত করেছে কত শত কর্মজীবী মানুষদের। কিন্তু এখন আসমানে কালো মেঘ ঘনিয়ে এসেছে। গুমুর গুমুর মেঘ ডাকছে। গাছের পাতা তীব্র গতিতে নড়ে জানান দিচ্ছে। তীব্র বাতাস বইছে। ধুলোবালি উড়ে আসছে। মাইসা জানালা খুলে প্রকৃতির এই পরিবর্তন খেয়াল করছে। 12 মাসে প্রকৃতি 6বার বদল হয়। সেখানে একটা মানুষ কি করে সারা জীবন একই রকম রয়ে যাবে? প্রকৃতি তো শিক্ষা দেয় বদলে যাওয়ার। তাচ্ছিল্যর হাসি হাসে মাইসা। মনে পড়ে পুরনো স্মৃতি, যেদিন সিহাবের হাত ধরে পালিয়েছিল। সেদিন এরকম ঝড় ছিল। রাস্তায় তারা দুইজন ছাড়া একটা কুকুরও ছিল না। তাদের থাকার মতো জায়গাও ছিল না। কোথায় যাবে বুঝতে পারছিল না। ভয়ে কষ্টে আতঙ্কে কান্না করে ফেলেছিল মাইসা। সিহাব খুব যত্নে মাইসার মাথাটা বুকে চেপে ধরে আশ্বাস দিয়েছিল, আমি আছি তো, ভরসা রাখো, প্রাণ থাকতে তোমার কিছু হতে দিব না আমি। সেই সিহাব আজকে কতটা বদলে গেছে। প্রকৃতির মতন কি? হয়তো তাই। আজকে সিহাবের বিয়ে। এই ঝড় কি জানান দিচ্ছে মাইসা নামটা চিরতরে মুছে গিয়েছে সিহাব নামক মানুষটির জীবন থেকে? এই ঝড় কি জানান দিচ্ছে দুনিয়ার আলো না দেখা সন্তানটি কখনোই তার বাবার আদর পাবে না? মাইসা হঠাৎ কারো কণ্ঠ শুনে খানিকটা চমকে ওঠে মাইসা। পেছন ঘুরে তাকায়। আমিনুল দাঁড়িয়ে আছে। তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চেহারার মিল জানান দিচ্ছে এই মেয়েটিকে আমিনুল ইসলামের রাজকন্যা। একটু হাসার চেষ্টা করে মাইসা। জানালা বন্ধ করে দিয়ে এগিয়ে আসে। মাইসা আপি বলতে বলতে আয়রা জড়িয়ে ধরে মাইসাকে। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় মাইসা। সাধারণত এই মেয়েটির মাইসাকে চেনার কথা না। আমিনুলের পানে তাকায় মাইসা। চোখের ইশারায় আশ্বস্ত করে, আমি বলেছি। মাইসা দুই হাতে আয়রাকে আগলে নেয়। পাপা তোমার এত এত কথা বলেছে আমায়। দাদাভাইকে কতবার বললাম তোমাকে বাসায় নিয়ে যেতে, নিলই না। পচা রিয়াদ, ওকে আর আমি দাদাভাই ডাকবই না। গাল ফুলিয়ে ফেলে আয়রা। মাইসা মুহূর্তে আবিষ্কার করে ফেলে মেয়েটি কি মানসিকভাবে অসুস্থ। গায়ে গতরে বড় হলেও বাচ্চামি স্বভাব যায়নি, আর হয়তো যাবেও না।
এই ধরনের মানুষদের একটা নাম আছে, যে নামটা এই মুহূর্তে মাইসার মনে পড়ছে না। আমিনুল বসে মাইসার খাটে, এক গাল হেসে মেয়েকে কাছে ডাকে। মামুনি ভাইয়া তোমার আপিকে নিতে চেয়েছিল, কিন্তু তোমার আপি যায়নি। বাবার কথা মানতে নারাজ আয়রা। সে গাল ফুলিয়ে মাইসার হাত ধরে আছে। আমিনুল মেয়েকে বোঝাতে যায় না। সে মাইসার দিকে মনোযোগ দিয়ে বলে, তোমার সাথে কথা আছে আমার। মাইসা সাবলীল ভাষায় জবাব দেয়, বলুন। আমিনুল সোজা সাপটা শুধায়, কে তুমি? তোমাকে কেন মারতে চায় মানুষ? কি রহস্য আছে তোমার মধ্যে? কোনো সাধারণ মেয়ে তুমি নও। পরিচয় কি তোমার? কেন মুখোশ পরে আছো? আমিনুলের প্রশ্নে মাইসা ভয় পেয়ে যায় না, অথচ আমিনুল ভেবেছিল মেয়েটি ভয়ে সিটিয়ে যাবে, নিজেকে বাঁচাতে চাইবে। কপালে ভাঁজ পড়ে আমিনুলের। এই মেয়েকে আশ্রয় দিয়ে ভুল করে ফেললো না তো? তার ফুলের মতো সংসার ভেঙে যাবে না তো? মাইসাকে ভয় দেখাতে এসে নিজেরই বুক কেঁপে ওঠে আমিনুলের। মাইসা আয়রার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি আপনাকে কখনো বলিনি আঙ্কেল যে আমি সাধারণ মেয়ে। আমি অসাধারণ। প্রচণ্ড ঝড়ের কারণে বরযাত্রী আসতে দেরি হয়েছে 2 ঘন্টা। রাস্তায় গাছ ভেঙে পড়েছিল, সেই গাছ সরিয়ে তবে আসতে হয়েছে। কিন্তু এখানে আসতে আরেক বিপত্তি ঘটেছে। গেট আটকে দাঁড়িয়েছিল ইভার কিছু কাজিন, এবং বরপক্ষের সাথে খুব কথা কাটাকাটি করছিল। সিহাবের মেজাজ এতটাই বিগড়ে ছিল যে সে শরবতের গ্লাস উল্টে ফেলে দিয়ে চড় বসিয়ে দিয়েছিল কনেপক্ষের একটা মেয়েকে। গোটা বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। বরের এহেম বিহেভিয়ার কেউ মানতে পারছে না। বউ সেজে বসে থাকা ইভাও আর নিজের রুমে বসে থাকতে পারে না, চলে আসে গেটের কাছে। সিহাবের চোখ মুখ দেখে শুকনো ঢোক গিলে। এখন কেউ কথা বললে সিহাব বিয়ে না করেই চলে যেতে পারে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইভা বলে ওঠে, ওনাদের আসতে দাও, ঝামেলা করো না। কেউ কোনো কথা বলে না, গেট ছেড়ে সরে দাঁড়ায়। ইভা এগিয়ে গিয়ে সিহাবের পানে হাত বাড়িয়ে দেয়। এসো সিহাব। ইভার হাত না ধরে হনহনিয়ে এগোতে থাকে। একটু কষ্ট পায় ইভা, কিন্তু পাত্তা দেয় না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সিহাবের পেছনে হাঁটতে থাকে। নতুন বউকে রেখে বর লাপাত্তা। সিহাবের কোনো খোঁজ নেই। কবুল না বলেই বেরিয়ে পড়েছে, কারো কোনো কথা শোনেনি। ইভা সিহাবের পেছনে দৌড়ে গেট অবধি এসেছিল, তবুও ফিরে তাকায়নি সিহাব। পুরো বিয়ে বাড়িতে চলছে আলোচনা। কেউ কেউ সিহাবের দোষ দিচ্ছে, তো কেউ কেউ ইভাকে দোষ দিচ্ছে। মানুষের আর অজানা নয় যে একজনের স্বামীকে নিজের স্বামী করার স্বপ্নে মরিয়া উঠেছিল ইভা। মজিবুর ভাবলেস ভাবে বসেছিল অনুষ্ঠান বাড়ির এক কোণে। মেয়েকে হারিয়ে লোকটা পাঠক হয়ে গিয়েছে, কিন্তু বইয়ের জোরাজোরিতে ছেলের দ্বিতীয় বিয়েতে তাকে বরযাত্রী আসতে হয়েছে। তিনি পুরুষ মানুষ, কিন্তু আজ অবধি বইয়ের মুখের ওপর কথা বলতে পারেনি, বউকে শক্ত হাতে শাসন করতে পারেনি। আর তার বউ কখনো তাকে পাত্তা দেয়নি। সারা জীবন এক হাহাকার কষ্ট নিয়ে সংসার করে গিয়েছেন। ইভা মজিবুরের পায়ের কাছে বসে পড়ে। তার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। সিহাব চলে গেল, এখন কি তাকে রেখেই বরযাত্রী সকলে চলে যাবে? সেই ভয়ে সে মজিবুরের পানে ছুটে এসেছে। মজিবুর তাকায় ইভার দিকে। মেয়েটিকে তার কখনোই পছন্দ না। ব্যক্তিগত কোনো শত্রুতা নেই তার সাথে। মাইসাকে দেখতে পারতো না, এবং সুমাইয়ার সাথেও বনিবনা হতো না। সেই হিসেবেই মেয়েটিকে তার অপছন্দ। আঙ্কেল, আমাকে রেখে যাবেন না প্লিজ, আমাকে নিয়ে যান। ইভার কান্না ভেজা গলার আকুল বিনয়ের কথা শুনে মন গলে না মজিবুরের। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, অমানুষ তো হতে পারলাম না। পারলে হয়তো মাইসা আমার বাড়িতেই থাকতো, আমার মেয়েটাও বেঁচে থাকতো। চিন্তা করো না, তোমার খালা ঠিকই তোমাকে নিয়ে যাবে, এতটা ভয় পেও না। মজিবুরের তাচ্ছিল্যর কথা শুনে ইভার কান্না খানিকটা দমে আসে। তাকে নিয়ে যাওয়া হবে এটা সে বুঝতে পেরেছে। সিরিনের খুশির অন্ত নেই আজকে। পুরো রাজত্ব এখন তার দখলে। ইভা তার ছেলের বউ, এমনটাই চেয়ে আসছে সে অনেক আগে থেকে। ছেলেটাকেও মানুষের মতো মানুষ করতে পেরেছে, তারই কথায় উঠে বসে। শুধু ঠিক ছিল না তার মেয়েটা, মেয়ের জন্য তার দুর্বলতাও নেই। এই যে মরে গেছে, একটুও আফসোস হচ্ছে না, বরং মনে মনে ভীষণ খুশি। মেয়েটাকে বলা হয়েছিল বিয়ে করতে, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি জোগাড় করে এনেছিল সে।
চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেই পারত। জীবনে টাকা ছাড়া আছে কি? কিন্তু বেয়াদব মেয়ে বিয়ে করবে না বলে গলায় দড়ি দিল। অবশ্যই মরে ভালোই করেছে। এই বাড়ির সকল খবরাখবর পাচার করত মাইসার কানে। ছেলের বাসর ঘর কখনো মা সাজিয়েছে? কোথাও শোনা গিয়েছে এমনটা? আজকে সাজাচ্ছে। সেদিন নিজে হাতে ছেলের বাসর ঘর সাজাচ্ছে। তাকে সাহায্য করছে সিহাবের চাচাতো দুই বোন, রুমি এবং রিমি। দুইজনেই যমজ, বয়স 17 পেরিয়েছে। নতুন বউ বাড়িতে ঢুকতেই সেদিন সাদরে তাকে বরণ করে নেয়। তার ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না, কিন্তু হাসি নেই ইভার মুখে। সিহাব এখনও ফিরল না। ইভার এমন মুখ দেখে সেদিন কানে কানে বলে, চিন্তা কেন করছিস? সিহাবকে জব্দ করতে তোর 2 মিনিটও লাগবে না। পুরনো বইয়ের স্মৃতি মনে পড়েছে বোধহয়, তাই ড্রিঙ্ক করতে গিয়েছে। ইভা জবাব দেয় না। এতদিন যেমনই ছিল, আজকে সে ওর স্বামী। মাইসার বাবা হাসপাতালে ভর্তি, যখন তখন প্রাণ হারাবে এমন খবর মাইসার কানে পৌঁছে দিয়েছে রিয়াদ। এতিমখানায় একটা টেলিফোন আছে, সেখানে কল করে জানিয়েছে আবুলের কাছে। আবুল মাইসাকে জানিয়েছে। রাত আনুমানিক 10টা কি 11টা। হাসপাতালের ঠিকানাটাও জানানো হয়েছে মাইসাকে। মানে রিয়াদ চাচ্ছে মাইসা হাসপাতালে যাক এবং তার বাবাকে দেখে আসুক। কিন্তু মাইসার খটকা লাগছে। প্রথমত রিয়াদ কেন এত রাতে তাকে একা হাসপাতালে যেতে বলবে? এতটা ইরেসপন্সিবল তো রিয়াদ নয়। আর দ্বিতীয়ত মাইসার বাবার খবর রিয়াদ কিভাবে জানবে? বাবা কখনো নিজের দায়িত্ব পালন না করলেও মাইসার তার প্রতি আঘাত দুর্বলতা রয়েছে। বাবাকে দেখতে মাইসার মনটা ছটফট করতে থাকে। ইচ্ছে করে এক পলক দেখতে, কিন্তু দেখা হয় না। অনেকগুলো দিন হয়ে গেল। আজকে বাবার খবর শুনে মাইসা ঠিক থাকতে পারছে না। একটার পর একটা দুঃখ তার দরজায় হানা দিচ্ছে। জীবন তাকে কঠিন পরিস্থিতি থেকে বের হতে দিচ্ছে না। চোখ কাটিয়ে উঠতে পারছে না। এভাবে জীবন চলে? দুঃখ বিলাসীরা কি কখনোই সুখের মুখ দেখতে পারে না? চোখের পানি মুছে রুম থেকে বের হয় মাইসা। কখনো মনে কু ডাকছে, যেতে না করছে। কখনো যেতে বলছে। না গেলে যদি বাবাকে শেষবার না দেখতে পারে, তখন সেই আফসোস সারা জীবন পীড়া দিবে। কি গেলে যদি নতুন কোনো বিপদ হানা দেয়? দোটানায় মন নিয়ে গুটি গুটি পায়ে এগোতে থাকে মাইসা। হাতে একটা টাকাও নেই। হেঁটেই তাকে হাসপাতালে পৌঁছাতে হবে। বড় মাঠ পেরিয়েই এতিমখানার মেন গেট খুলে বাইরে পা রাখতে একজোড়া শক্তপোক্ত হাত আস্তে পিষ্টে জড়িয়ে ধরে মাইসাকে। এক হাতে কোমর পেঁচিয়ে আর এক হাত দিয়ে মুখ চেপে ধরে। তারপর মাইসা বেহুশ হয়ে লুটিয়ে পড়ে লোকটার বুকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে লোকটার। পরম যত্নে মাইসার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে। ফিস ফিস গলায় বলতে থাকে, মানুষ মরে গেলে মেনে নেওয়া যায়। হ্যাঁ, সে মরে গিয়েছে, আর কখনো ফিরবে না। তাকে দেখতে পারবো না, অনুভব করতে পারবো না। কিন্তু জীবিত মানুষ বদলে গেলে মানুষটা আছে কিন্তু আমার নেই। আমারই চোখের সামনে অন্য কারো সাথে খুনসুটি করছে, অন্য কারো বুকে লুটিয়ে পড়ছে। মেনে নেওয়া যায় না। তোমার শেষ পরিণতি মৃত্যু হবে মাইসা। ফুল সাজানো খাটে ঘোমটা টেনে সেহাবের জন্য অপেক্ষা করছে ইভা। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একইভাবে বসে আছে সে। সিহাব এখনও ফিরল না। ঘড়ির কাঁটায় রাত 2টা ছুঁই ছুঁই। এত রাত অবধি কোথায় আছে সে? চিন্তা হচ্ছে ইভার। কলও করেছে, কিন্তু বন্ধ বলছে। অবশেষে ইভার অপেক্ষার অবসান ঘটিয়ে সিহাব চলে আসে। খট করে দরজা খোলার শব্দে ইভা ঘোমটা ফেলে বিছানা থেকে নেমে পড়ে। কোথায় ছিলে তুমি? সিহাব দরজা আটকে তাকায় ইভার দিকে। বাঁকা হাসে। ইভা ভেবেছিল সিহাব ড্রিঙ্ক করে আসবে, কিন্তু না, একদম সুস্থ সবল। খানিকটা অবাক হয় ইভা। ড্রিঙ্ক না করলে এতক্ষণ ছিল কোথায়? সিহাব শেরওয়ানি খুলতে খুলতে এগিয়ে আসে ইভার দিকে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়েই ইভার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ইউ আর লুকিং সো হট, ঠোঁট চৌকা করে বলে ওঠে সিহাব। মাথা নুইয়ে ফেলে ইভা। সিহাব শেরওয়ানি ফেলে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় ইভাকে। 2 হাতে ইভার মুখখানা তুলে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যায়। তখনই ইভার নজর পড়ে সিহাবের কপালে। সে ছিটা ছিটা রক্তে। তাকায় হাতের দিকে, হাতেও রক্ত। ছিটকে দূরে সরে যায় ইভা। শুকনো ঢোক গিলে বলে, তো তোমার হাতে রক্ত কেন? কাকে খুন করেছো তুমি?